দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আবার একটি ভিডিও, সেটিও ইতিহাসেরই ভিডিও। এবং আগের যে ভিডিওটি আমি দিয়েছিলাম ইতিহাসের পঞ্চম অধ্যায় সম্পর্কিত, তারই পরবর্তী অংশ এটি। এবং এটি হচ্ছে দ্বিতীয় পার্ট, শেষ পার্ট। যেহেতু অধ্যায়টি একটু বড়, সেই জন্য দুটো অংশে করা হয়েছে। দেখো, এখানে অনেকের নাম তোমরা পাচ্ছ এবং অনেক প্রতিষ্ঠানের নাম পাচ্ছ, যেমন হচ্ছে শ্রীরামপুর মিশন, ফটুলিয়াম কলেজ, স্কুল বুক সোসাইটি, রামরাম বসু, প্রবোধচন্দ্র বাগচি, রাজীব লোচন মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মদন মোহন তর্কালঙ্কার, ঠিক আছে, পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো অবশ্যই, সংস্কৃত প্রেস, ঈশ্বরচন্দ্র গুপ্ত, গঙ্গা কিশোর ভট্টাচার্য। এই সমস্ত যে নাম বা প্রতিষ্ঠান পেলে তোমরা, এগুলো প্রত্যেকটি নিয়ে 4 নম্বরের করে কোশ্চেন হয়। এবং আমি এই চ্যানেলে এই বিষয়গুলো সম্পর্কে, এই ব্যক্তি বর্গের সম্পর্কে বিশেষ নোটস নিয়ে আসবো এই ভিডিওগুলোতে। এইখানে যে দেখতে থাকো ভিডিও আমি নোটস নিয়ে আসবো। সেখানে কিন্তু সেই নোটস তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তা না হলে তোমাদের কি করতে হবে, ইন্টারনেট সার্চ করে নোটস গুলো আদায় করতে হবে। কিন্তু কতটা লিখলে তোমার 4 নম্বরের জন্য যথাযোগ্য হবে। দেখো, পঞ্চানন কর্মকারের সম্বন্ধিত ইন্টারনেটে বহু কিছু লেখা আছে, সবই কিন্তু তোমার দরকার নয়। সেগুলো কতটা দরকার, কতটা লিখলে তোমার 4 নম্বরের জন্য যথেষ্ট হবে, সেটা কিন্তু আমি নিয়ে আসবো। এবং তোমরা সেই জন্যই বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার ক্ষেত্রে এই চ্যানেলের ভিডিওগুলো তোমার জন্য খুব উপকারী হবে। যারা মনে করছো যে চ্যানেলের হাত ধরবে না, জাস্ট একটা দুটো ভিডিও দেখে ছেড়ে দেবে, তারা কিন্তু ভুল করছো। তারা ভবিষ্যতে বুঝতে পারবে যে এই চ্যানেলটি তোমাকে কতটা সাহায্য করতে পারতো, ঠিক আছে, কিন্তু তুমি সাহায্যটা নিলে না। সাহায্য নেওয়া না নেওয়া তো তারই উপর নির্ভর করছে। সাহায্য করার জন্য তো আমরা বসেই আছি, ঠিক আছে। আসছি পরবর্তী অংশে। দেখো, আমরা পড়ছিলাম যে বিকল্প চিন্তা ও উদ্যোগ, যেটা 19 শতকের মধ্যভাগ থেকে শুরু হয়ে গেছে। এবং এক্ষেত্রে ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, সেটা গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং যেটা বিজ্ঞান, সমস্ত ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য একটা মহা উদ্যোগ শুরু হয়েছিল বলা যেতে পারে। ব্রিটিশ তরফে উদ্যোগ তো অল্প ছিল, কিন্তু বেশিরভাগ উদ্যোগই ভারতীয়দের ছিল। সেক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠান ছিল যেটা ব্রিটিশরা উদ্যোগ নিয়েছিল, সেরকম হচ্ছে এশিয়াটিক সোসাইটি, বলাই বাহুল্য। স্যার উইলিয়াম জোন্স ছিলেন এখানকার উদ্যোক্তা। এছাড়া ভারতীয়দের উদ্যোগে বহু প্রতিষ্ঠান, বহু নামি দামি প্রতিষ্ঠান এবং বহু কার্যকরী প্রতিষ্ঠান সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তার মধ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রমুখ। এই সমস্ত প্রতিষ্ঠানের কথা বলতেই হয়। যেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যেটা IACS, এটা এখানকার এটা বিজ্ঞানের বিভিন্ন শাখায়, বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, বিভিন্ন শাখায় যে উন্নতি করার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল। এবং এখানে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন, অনেক বিখ্যাত ডাক্তার, বিজ্ঞানী এখানে ছিলেন, যারা এখানে পঠন পাঠন পাশাপাশি গবেষণার কাজও করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জগদীশ চন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, চুনিলাল বোস, চন্দ্রশেখর বেঙ্কট রমন, সুব্রমণিয়ম চন্দ্রশেখর, মেঘনাথ সাহা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া বিখ্যাত চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার সম্পর্কেও আমি একটা নোটস দেবো। এবং মহেন্দ্রলাল সরকার প্রথমে অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, পরবর্তীকালে তিনি হোমিওপ্যাথি চর্চা করেন। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় ক্যান্সার হয়েছিল, আমরা জানি, তার চিকিৎসা কিন্তু মহেন্দ্রলাল সরকার করতেন, ঠিক আছে। এবং এখানে যারা অধ্যাপনার কাজ করতেন এবং যারা গবেষণা করতেন তাদের কথা তো আমি বললাম। পাশাপাশি বেঙ্কট রমন, যেটা রমন ক্রিয়া তিনি আবিষ্কার করেছিলেন, তার আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এবং এখানে মেঘনাথ সাহাও একটি গবেষণা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এতে এক্স রশ্মি, আলোক রশ্মি, চৌম্বকত্ব, রমন ক্রিয়া প্রভৃতি বিষয়ে কিন্তু এখানে গবেষণার কাজ করা হয়। আর এরপরে আসছি কলকাতা বিজ্ঞান কলেজ
কলেজ, কলকাতা বিজ্ঞান কলেজ তো বলাই বাহুল্য, আশুতোষ মুখোপাধ্যায় এবং স্যার তারকনাথ পালিতের কথা তো বলতেই হবে, আর স্যার রাসবিহারী ঘোষ, এদের কথা তো বলতেই হবে। এই বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগেই কিন্তু কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিজ্ঞান কলেজের জন্য তারা যৌথভাবে, তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ যৌথভাবে জমি দান করেছিলেন এবং নগদ টাকাও দান করেছিলেন। 37 লক্ষ, প্রায় 38 লক্ষ টাকা তারা কিন্তু দান করেছিলেন। এই যে কলকাতা বিজ্ঞান কলেজে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রকেশর বেঙ্কটরমন, শিশির কুমার মিত্র প্রমুখরা শিক্ষাদান করতেন, এখানে অধ্যাপনার কাজ করতেন। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু যেটা বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে একটা বিশেষ উদ্যোগ নিয়েছিল বলাই বাহুল্য, এবং শুধু উদ্যোগই নেয়নি, এখানে তাদের উদ্দেশ্যও ছিল যে এখান থেকে পাস করে যাওয়া যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে, যারা পাস করে যাবে এখান থেকে, তারা যেন গবেষণার কাজে নিজেদেরকে উৎসর্গ করে দেয়, তারা যেন বিজ্ঞানকে সাধনার জায়গায় নিয়ে যায়, বিজ্ঞান নিয়ে যেন সাধনা করে, তারা জীবনে একটা চাকরি, বেতনভুক কর্মচারী বা চাকরি করাটাকে একমাত্র বলে মনে না করে, তারা যেন এখান থেকে গবেষণার দিকে উদ্যোগ নেয়, গবেষণার কাজটা যেন করে, সেই সাহায্য, সেই মৌলিক গবেষণার কাজ কিন্তু যাতে অগ্রগণী ভূমিকাতে আসে, সেই কাজ কিন্তু এই সমস্ত অধ্যাপকেরা চেষ্টা করে গেছেন, তারা যেন শিক্ষানুরাগী শিক্ষা দরদী ছাত্রদের মধ্যে পরিচালিত করতে পারেন। আচ্ছা, এরপরে বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির বলতেই তো যার কথা আসবেই, যার মনে না মনে করলেই নয়, যেটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন, তিনি আবিষ্কার করেছেন, তিনি খুঁজে বার করেছেন যে গাছেদের প্রাণ আছে, গাছেদের সংবেদনশীলতা আছে এবং গাছেরা সাড়া দেয়, তাদের যন্ত্রণা, তাদের কষ্ট সমস্ত কিছুই আছে। তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তারও উদ্দেশ্য ছিল মৌলিক গবেষণা একটা কেন্দ্র গড়ে তোলা। সেখানে এই বসু বিজ্ঞান মন্দিরে কিন্তু পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, সেখানে মাইক্রোবায়োলজি, মাইক্রোকেমিস্ট্রি সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করা, গবেষণার কাজ যাতে সহজে হয় তার জন্যই তিনি কিন্তু এই বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলেন, এবং মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এর ওপর তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। তিনি অব্যক্ত নামে একটি বই লিখেছিলেন। প্রসঙ্গত কথা একটি বলি যে আচার্য জগদীশ চন্দ্র বসুর আমাদের একটি পাঠ্য বইয়ের একটি গল্প ছিল, সেটা হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে, ঠিক আছে, এবং সেখানে তার ভাষার যে গভীরতা, তার যে ভাষার মাধুর্য, সেটা এতটাই সাবলীল, এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর ছিল যে পাঠক বর্গকে মোহিত না করে থাকতে পারে না। এবং তিনি একজন মহান বিজ্ঞানী, সে তো বলাই বাহুল্য, পাশাপাশি তার ভাষার যে উৎকর্ষতা সেটাও কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে, বলতেই হবে। যারা যারা এই গল্পটি পড়েছে তারা জানে যে তিনি কোনখানে একটা আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানকে সংযুক্ত করেছিলেন সেই প্রবন্ধটিতে। এরপরে আসছি জাতীয় শিক্ষা পরিষদ প্রসঙ্গে। জাতীয় শিক্ষা পরিষদ যেটা হচ্ছে কলকাতা, যে গোলদিঘির গোলামখানা, কেন বলা হতো গোলদিঘির গোলামখানা, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গিয়ে এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়। জাতীয় শিক্ষা পরিষদ এই জাতীয় শিক্ষার কথাটা প্রথম বলেন প্রসন্ন কুমার ঠাকুর, প্রথম জাতীয় শিক্ষা কথাটি বলেন। এই জাতীয় শিক্ষা পরিষদ কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গিয়েছিল, কারণ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সেই সময় গোলদিঘির গোলামখানা পরিণত হয়েছিল। কারণ কি, সেটা গোলদিঘি মানে কলেজ স্কোয়ারের উল্টো দিকে অবস্থিত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরোতো তারা অফিসে কেরানিগিরি করতো, এবং তারা সবসময় তারা কোনো গবেষণার কাজ করতো না, তারা কোনো শিক্ষাকে আরো বেশি উন্নত জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার কাজ করতো না, ঠিক আছে। তারা কখনো টিচার হওয়ার চেষ্টা করতো না, তারা সবসময় কেরানিগিরি করার চেষ্টা করতো, মানে ক্লার্কের কাজ করতো, তারা করার চেষ্টা করতো, এবং তারা ব্রিটিশদের অধীনে থেকে কাজ করার চেষ্টা করতো। সেই জন্য তারা হচ্ছে ওই জায়গাটি, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্রিটিশদের গোলাম তৈরির কারখানা তৈরি হয়েছিল, এই কথা বলা হয়েছিল।
সেই জন্য স্বদেশী আন্দোলনের সময়, জাতীয় শিক্ষা আন্দোলন যখন শক্তিশালী হয়ে ওঠে, সেই সময় রংপুরে একটি জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। এরপরে ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার যে বিরোধিতা, দেখো ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা কেন করা হয়েছিল, কারণ ব্রিটিশদের অধীনে শিক্ষা গ্রহণ করার পরে ব্রিটিশদের অধীনেই চাকরি করার মানসিকতা তৈরি হয়েছিল ভারতীয়দের মধ্যে। সেই কারণে ব্রিটিশদের অধীনে চাকরি করা থেকে মানে বিরত করার জন্যই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল, এবং যাদের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজও প্রতিষ্ঠিত হয়েছিল, এবং মাতৃভাষায় শিক্ষাদান করা, কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো, বিজ্ঞান সাহিত্য এই সমস্ত কিছু সেক্টরগুলোতে উন্নত চিন্তা ভাবনা নিয়ে উন্নত শিক্ষার অনুরাগী ছাত্র তৈরি করার জন্যই এই উদ্যোগ। ঠিক আছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, রাজা সুবোধচন্দ্র মল্লিক। রবীন্দ্রনাথ ঠাকুর তো এমনি মুখস্থ বিদ্যার বিরোধিতা করতেন। তিনি মনে করতেন শিক্ষা কিন্তু মানুষের মুক্ত চিন্তাকে প্রকাশ করতে সাহায্য করে, শিক্ষা অভিযোজনে সাহায্য করে, শিক্ষা পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি কিন্তু সেটাকে মূল্যায়ন করতেও কিন্তু নিজের জনমত, যে মতামত, এটা গঠনে কিন্তু সাহায্য করে শিক্ষা। ঠিক আছে, এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে তিনি মুক্ত চিন্তা ও জ্ঞানের আধার বলে মনে করতেন। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, পঠন পাঠনের শিক্ষাটা, শিশু বয়সে হয়তো ছড়া কবিতা মুখস্থ করে, কিন্তু বড় হতে হতে কিন্তু শিক্ষা অনেক পরিণত জায়গায় মানুষকে নিয়ে যায়। ঠিক আছে, এটাই নিয়ে যাওয়া উচিত। কিন্তু তখন তদানীন্তন সমাজে যখন ব্রিটিশরা এসেছিলেন, সেই সময় কিন্তু শিক্ষা মানে ছিল শিক্ষা অর্জন করে ব্রিটিশদের অধীনে চাকরি লাভ, এটাই মনে করতো। এই অরবিন্দ ঘোষ প্রসঙ্গে বলি, অরবিন্দ ঘোষ, শ্রী অরবিন্দ ঘোষ, তিনি কিন্তু স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করে এসেছিলেন। তিনি একটি বিপুল টাকা অর্থের মানে বেতনভোগ কর্মচারী হতে পারতেন, কিন্তু তিনি সেই বিপুল অর্থের মোহমায়া ত্যাগ করে তিনি 150 টাকার মাইনের চাকরি নিয়ে এই জাতীয় শিক্ষা পরিষদের অধ্যক্ষের কাজ নেন। ঠিক আছে, এবং এই যে এখানে বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজ স্থাপিত হয়েছিল। এরপরে যে বিষয়টিতে আসছি সেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা সিইটি, যেটার বর্তমান নাম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এখানেও তারকনাথ পালিত এখানে ভূমিকা পালন করেন, এবং তারই প্রচেষ্টায় 1906 খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি বিদ্যালয় বা শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হয়। 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে এটি মিলে যায়, এবং মিলে গিয়ে এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, বিজ্ঞানের বিভিন্ন শাখা, শিল্প, প্রযুক্তি সব বিষয়ে কিন্তু এখানে পঠন পাঠনের কাজ শুরু হতে থাকে। উদ্দেশ্য থাকে কিন্তু শিক্ষানুরাগী ব্যক্তি যারা এখানে আসছে শিক্ষা গ্রহণ করতে, তাদেরকে স্বাবলম্বী করে তোলা। ঠিক আছে, তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তোলা, স্বাবলম্বী করে তোলা। এখান থেকে একটি পত্রিকা বের হতো যেটার নাম হচ্ছে টেক। ঠিক আছে, TCH, টেক, টেক মানে টেকনোলজি শর্ট ফর্ম, টেক। এখানে একটি পত্রিকা প্রকাশিত হতো, এবং এই যে ঔপনিবেশিক শিল্প শিক্ষার সমালোচনা করে, দেখো মেকলে আর উডের ডিসপ্যাচের কথা তো বলতেই হবে। মেকলে কি চেয়েছিল, টমাস ব্যাবিংটন মেকলে চেয়েছিলেন যে এমন করে পাশ্চাত্য শিক্ষার ধাঁচটা গড়ে তোলা উঠুক, যেখানে পঠন পাঠন করে ভারতীয়রা হয়ে উঠবে ব্রিটিশ অনুরাগী। ঠিক আছে, ব্রিটিশদের আদব কায়দা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, ওঠা চলা, বসা, হাঁটা চলা সমস্ত কিছু তারা রপ্ত করে নেবে। তারা আপাত মস্তক ব্রিটিশ হয়ে উঠবে, কিন্তু জন্মসূত্রে ভারতীয় থাকলেও। এইরকম একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন টমাস ব্যাবিংটন মেকলে, এবং এরা হবে ব্রিটিশ অনুরাগী, এরাও ভারতীয়রা, এবং যাদের দ্বারা ভারতের কাজ পরিচালনা করতে ব্রিটিশদের খুব সহজ হবে। ঠিক আছে, এটাই ছিলেন। কিন্তু কিছু শিক্ষিত, উচ্চশিক্ষিত, শিক্ষানুরাগী ব্যক্তি সেই উদ্দেশ্য বানচাল করে দেন, এবং বিপুল আকারে যেটা উদ্যোগ নিয়েছিল ব্রিটিশ বিরোধী পদক্ষেপ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার ক্ষেত্রে, শিক্ষানুরাগী ছাত্রছাত্রীদের কল্যাণে তিনি করেছিলেন কি, শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং শান্তিনিকেতনে যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু
কিন্তু মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শুরু হয়ে গিয়েছিল। তিনি সেখানে মোহনডাঙ্গার মাঠে 16 বিঘা জমি তিনি কিনে নিয়েছিলেন এবং সেখানে একটি আশ্রম বা ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ যখন মনে করলেন যে শিক্ষাকে কিন্তু একটা সার্বিক বিকাশের উদ্দেশ্য করে তুলতে হবে, মানে শিক্ষার উদ্দেশ্য হবে সার্বিক বিকাশ ঘটানো, মানে যারা চিন্তায় মননে সমস্ত কিছুতে বুদ্ধিমত্তায় প্রতিভায় উন্নত থেকে উন্নততর হয়ে উঠবে, সেই পদ্ধতিতেই শিক্ষাটা ছাত্রছাত্রীদের দিতে হবে। এবং সেই জন্যই তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন। এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন 1921 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে তিনি মনে করতেন যে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান হচ্ছে যাবতীয় জ্ঞানের ভান্ডার। তিনি মনে করতেন যে তখনকার তার আগে যারা শিক্ষানুরাগী শিক্ষাকে মানে অর্থ উপার্জনের ক্ষেত্র হিসেবে তুলে ধরেছিল, এবং শিক্ষা কেন গ্রহণ করছে, কারণ তার মাধ্যমে অর্থ উপার্জন করবে, মুখস্থ করবে, মুখস্থ করে পড়াশোনা করে তারা নাম্বার নিয়ে আসবে এবং সেই নাম্বারের ভিত্তিতে তাদের কি হবে, তাদের মেরিট টেস্ট হবে এবং সেখানে সেই রেজাল্টের মাধ্যমে তারা চাকরি পাবে। সেটা কিন্তু নয়, তাদের আত্মশুদ্ধি ঘটানোর কিন্তু দরকার ছিল। দেখা যাচ্ছে যে যারা ওই রকম শিক্ষা ছিল, যারা তোতা পাখির মতো পড়াশোনাটাকে মুখস্থ বিদ্যার মতো পড়াশোনাটাকে গ্রহণ করে, তারা কি করে আলটিমেট যখন হায়ার স্টাডি করে, উচ্চশিক্ষা লাভ করতে যায়, তখন কিন্তু সেই ম্যাচুরিটি তাদের আসে না, সেই পরিণত ভাব তাদের আসে না। তারা কিন্তু একদম সেই যাকে বলে আনকোড়া হয়ে থাকে। তারা শিক্ষা কিন্তু তাদেরকে পাল্টাতে পারেনি, শিক্ষা কিন্তু তাদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারেনি। সেটা কিন্তু ঠিক না, সেটা কিন্তু কাম্য নয়। কারণ বিশ্ববিদ্যালয়ের কাজই কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান এবং মুক্ত চিন্তার ভান্ডার। ঠিক আছে, এখানে মুক্ত চিন্তার চর্চা করা, সত্যানুসন্ধান করা এবং জ্ঞান অর্জন করা। জ্ঞান হচ্ছে একটি আলোর মতন, আলোর প্রকাশ। আলোর প্রকাশ হলে কি হয়, যেমন আলোর প্রকাশ ঘটলে কি হয়, সমস্ত অন্ধকার দূরে চলে যায়, সেরকম মনের মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটলে মনের অন্ধকারও দূরে চলে যায়। তখন মনে আর অন্ধকার থাকে না, কোনো ধোঁয়াশা থাকে না, তখন মন কিন্তু সঠিক পথের সন্ধান পায়। ধীরে ধীরে কিন্তু আরো উন্নত থেকে উন্নততর জীবনের দিকে এগিয়ে যায়। উন্নত জীবন মানে এটা নয় বিলাস বাসনে উন্নত, ঠিক আছে, উন্নত মানে হচ্ছে আরো উন্নত চিন্তা ভাবনা, আরো বলিষ্ঠ চিন্তা ভাবনা, আরো সদাত্মক পদক্ষেপ তারা নিতে পারবে। ঠিক আছে, আরো সঠিক পথে তারা এগিয়ে যেতে পারবে। এই জন্য তিনি এই শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন। এবং এখানে যে পঠন পাঠন সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্রিটিশদের থেকে মুক্ত থাকতো। ব্রিটিশরা কিন্তু এখানে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারতো না, এবং সেটাই ছিল তার উদ্দেশ্য। এবং এখানে পুরো আশ্রমিক ভাবে, ঠিক আছে, যেমন ঘুম থেকে উঠে প্রার্থনা করা, স্নান করা, প্রার্থনা করা, তারপরে যেমন গুরু গৃহে পড়াশোনা শুরু হয়, গাছের তলায় পড়াশোনা করা, এই সমস্ত কিছু পুরো আশ্রমিক পরিকাঠামোই কিন্তু এখানে পঠন পাঠনের কাজ হতে থাকে। এবং শান্তিনিকেতনে দুটি ক্যাম্পাস আছে, একটি শান্তিনিকেতন, অপরটি শ্রীনিকেতন। ঠিক আছে, এবং কবিপুত্র ছিলেন এটা এর উপাচার্য শান্তিনিকেতন, শ্রীনিকেতন। আজকে এই পর্যন্ত। আশা করছি এই চ্যাপ্টারটি ভালো লেগেছে, এবং সমস্ত যে এখানে বললাম যে ব্যক্তিবর্গের নাম এবং প্রতিষ্ঠানের নাম, সেখানে কিন্তু আমি নোটস দিয়ে দেবো। চ্যানেলটির সঙ্গে কিন্তু থাকতে হবে, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। তা না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, সেটা তুমি বুঝতেও পারবে না, অনেক কিছু তুমি জানতেও পারবে না। শুধুমাত্র একটা খেলার চলে চ্যানেলটিকে দেখে নেওয়া, বাদ বাকি সময় না দেখা বা সাবস্ক্রাইব না করা, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, চ্যানেলটি অবশ্যই তোমার উপকারে লাগবে।